আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বই থেকে চতুর্থ অধ্যায় কোষ বিভাজন ও তার রকমভেদ এই অধ্যায়টির 42 থেকে 44 পৃষ্ঠা থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বার্ষিক পরীক্ষার এই সাজেশনটির পিডিএফ ফাইলটি তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে। এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য তোমাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হতে পারে। এই পাসওয়ার্ডটি তোমরা ভিডিওর বিভিন্ন অংশ থেকে সংগ্রহ করে নেবে। তোমাদের বার্ষিক পরীক্ষায় ক বিভাগে থাকবে নৈর্ভিত্তিক প্রশ্ন। এখানে তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্নের পূর্ণমান হবে 25। এখানে তোমাদের 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যার 4টি করে অপশন দেওয়া থাকবে এবং এই অপশনগুলো থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লিখতে হবে এবং তোমাদের 10টি এক কথায় উত্তর এই টাইপের প্রশ্ন দেওয়া থাকবে, যার কোনো ধরনের অপশন দেওয়া থাকবে না। এখানে প্রতিটি প্রশ্নের মান হবে 1। তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বহু নির্বাচনী প্রশ্নগুলোর মধ্যে আমরা পূর্ববর্তী ভিডিওতে 1 থেকে 15 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমি তোমাদেরকে 16 থেকে আলোচনা করব। এখানে বলা হয়েছে অ্যামাইটোসিস কোষ বিভাজন অন্য কি নামে পরিচিত। আমরা জানি অ্যামাইটোসিস কোষ বিভাজন বাইনারি ফিশন নামে পরিচিত। তারপরে বলা হয়েছে কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেল আকৃতি ধারণ করে। আমরা জানি অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতি ধারণ করে। তারপরে মাঝ বরাবর সংকুচিত হয়ে দুইটি অপত্য কোষে পরিণত হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অ্যামাইটোসিস। তারপরে তোমাদেরকে বলা হয়েছে অ্যামাইটোসিস বিভাজনে সাইটোপ্লাজম বিভাজিত হয়, কোষ প্রাচীরের মধ্যভাগ ভিতরে প্রবেশ করে। তারপরে তোমাদেরকে বলা হয়েছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কতটি অপত্য কোষ তৈরি হয়। আমরা এটি ইতিমধ্যে জেনেছি। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতি ধারণ করে তারপর মাঝ বরাবর সংকুচিত হয়ে দুইটি অপত্য কোষে পরিণত হয়। তাহলে এখানে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় দুইটি অপত্য কোষে পরিণত হয়। তারপরে তোমাদেরকে বলা হয়েছে কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন। আমরা জানি অ্যামাইটোসিস প্রক্রিয়াটিকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, তাই এখানে সঠিক উত্তরটি হবে অ্যামাইটোসিস। তারপর তোমাদেরকে বলা হয়েছে প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে কোথায়। আমরা জানি প্রত্যক্ষ কোষ বিভাজনটি হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, আর এটি এককোষী জীবে ঘটে থাকে। তাই এখানে সঠিক উত্তরটি হবে ইস্ট, কারণ ইস্ট হচ্ছে একটি এককোষী জীব। তারপরে তোমাদেরকে বলা হয়েছে কোনটির বিভাজনের সময় নিউক্লিয়াস ডাম্বেল আকৃতি ধারণ করে। আমরা জানি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় যে এককোষী জীবগুলো বিভাজিত হয় সেক্ষেত্রে নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতি ধারণ করে। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে ছত্রাক হচ্ছে এককোষী, তাই আমরা বলবো ছত্রাকের বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতি ধারণ করে। তারপরে তোমাদেরকে বলা হয়েছে কোথায় অ্যামাইটোসিস হয় না। আমরা জানি অ্যামাইটোসিস হয় এককোষী জীবে। এখানে যে অপশনগুলো রয়েছে এখানে প্রথমে রয়েছে ইস্ট, ছত্রাক, এমিবা, এ প্রত্যেকটি হচ্ছে এককোষী জীব, তাই এখানে অ্যামাইটোসিস হয়। আমাদের বলা হয়েছে অ্যামাইটোসিস হয় না। এখানে সর্বশেষ রয়েছে ভাইরাস। আমরা জানি ভাইরাস হচ্ছে একটি অকোষীয় জীব, তাই এখানে আমরা বলবো এটিতে অ্যামাইটোসিস হয় না। তারপরে তোমাদেরকে বলা হয়েছে নিচের কোনটিতে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। আমরা জানি এককোষী জীবগুলোতে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, তাই এখানে সঠিক উত্তর হবে এমিবা। তারপরে তোমাদেরকে বলা হয়েছে নিচের কোনটিতে মাইটোসিস ঘটে না। আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, যেটিতে মাইটোসিস ঘটে। তারপরে বলা হয়েছে উদ্ভিদ দেহের মূল ও কাণ্ডের অগ্রভাগ, যেখানে মাইটোসিস ঘটে। তারপরে বলা হয়েছে বর্ধনশীল পাতা, এটিতে মাইটোসিস ঘটে। এখানে সর্বশেষ রয়েছে স্থায়ী টিস্যু। আমরা জানি স্থায়ী টিস্যু এটি কোনো ধরনের বিভাজন হয় না, তাই এখানে সঠিক উত্তরটি হবে স্থায়ী টিস্যুতে কোনো ধরনের মাইটোসিস হয় না। তারপর তোমাদেরকে বলা হয়েছে নিচের কোনটিতে মাইটোসিস ঘটে। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে প্রথমে রয়েছে জনন মাতৃকোষ। আমরা জানি জনন মাতৃকোষে মিয়োসিস প্রক্রিয়া কোষ বিভাজিত হয়ে থাকে। তারপরে বলা হয়েছে উদ্ভিদের স্থায়ী টিস্যু। আমরা জানি স্থায়ী টিস্যুতে কোনো ধরনের বিভাজন হয় না, তাই এখানে মাইটোসিস বিভাজন ঘটবে না। তারপরে বলা হয়েছে প্রাণীর স্নায়ুকোষ। আমরা জানি প্রাণীর স্নায়ুকোষে কোনো ধরনের সেন্টিওল নাই, অর্থাৎ বিভাজনে সহায়তাকারী কোনো ধরনের সেন্টিওল না থাকায় এখানে বিভাজন হবে না। তারপরে বলা হয়েছে বর্ধনশীল পাতা, তাই এখানে আমাদের সঠিক উত্তরটি হবে বর্ধনশীল পাতা। এটি বিভাজনের ফলে পাতাটি ক্রমান্বয়ে বড় হয়। তারপরে তোমাদের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটিতে মিয়োসিস ঘটে।
এখানে প্রথমে রয়েছে পরাগধানী যেটিতে মিয়োসিস ঘটে থাকে, তারপরে রয়েছে ডিম্বক, এটিতে মিয়োসিস ঘটে থাকে, তারপরে রয়েছে পাপড়ি, আমরা জানি ফুলের পাপড়িতে মাইটোসিস বিভাজন হয়ে থাকে। তো এখানে সঠিক উত্তর হবে ক এবং খ উভয় সঠিক। তাহলে এখানে আমাদের ঘ নম্বর অপশনটিকে সঠিক হিসাবে নির্বাচন করতে হবে। তারপরে তোমাদেরকে বলা হয়েছে কোষচক্রের কত ভাগ সময় ইন্টারফেস পর্যায়ে ব্যয় হয়। আমরা জানি ইন্টারফেস পর্যায়টি হচ্ছে প্রস্তুতিমূলক পর্যায়, আর এই প্রস্তুতিমূলক পর্যায়ে কোষ বিভাজনে সবচেয়ে বেশি সময় ব্যয় হয়ে থাকে। তাই এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 90 থেকে 95%। তারপর বলা হয়েছে কোষচক্রের কত সময় মাইটোসিস পর্যায়ে ব্যয় হয়। আমরা জানি মাইটোসিস পর্যায়টি হচ্ছে কোষের বিভাজনরত পর্যায়, আর এই বিভাজনরত পর্যায়ে সবচেয়ে কম সময় ব্যয় হয়। এখানে 5 থেকে 10% সময় ব্যয় হয়ে থাকে। তারপর বলা হয়েছে কোষচক্রের প্রধান ধাপ কয়টি। আমরা জানি কোষচক্রের প্রধান ধাপ হচ্ছে দুইটি, একটি হচ্ছে মাইটোসিস পর্যায় এবং অপরটি হচ্ছে ইন্টারফেস পর্যায়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে দুইটি। তারপরে তোমাদেরকে বলা হয়েছে ইন্টারফেস পর্যায় কয়টি পর্যায়ে বিভক্ত। আমরা জানি ইন্টারফেস পর্যায়টি 3টি পর্যায়ে বিভক্ত, যথা G1, তারপরে রয়েছে S পর্যায়, তারপরে রয়েছে G2 পর্যায়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 3টি। তারপর তোমাদেরকে বলা হয়েছে কোষচক্রের স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যাহত হলে কোন রোগটি হতে পারে। কোষ বিভাজনের স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যাহত হলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে। তারপরে তোমাদেরকে বলা হয়েছে সম্পূর্ণরূপে বিকশিত না হওয়া প্রাণীকে কি বলে। আমরা জানি সম্পূর্ণরূপে বিকশিত না হওয়া প্রাণীকে বলে ভ্রূণ। তারপরে বলা হয়েছে ইন্টারফেস কার অংশ। আমরা ইতিমধ্যে জেনেছি ইন্টারফেস হচ্ছে কোষচক্রের অংশ, কারণ কোষচক্রের মধ্যে দুইটি পর্যায় ছিল, একটি হচ্ছে মাইটোসিস পর্যায় এবং অপরটি হচ্ছে ইন্টারফেস পর্যায়। তারপরে তোমাদেরকে বলা হয়েছে ইন্টারফেস পর্যায় কী নামে পরিচিত। আমরা ইতিমধ্যে জেনেছি ইন্টারফেস পর্যায়টি হচ্ছে প্রস্তুতিমূলক পর্যায়, তাই এখানে তোমাদের উত্তরটি হবে প্রস্তুতি পর্যায়। এখন আমি তোমাদেরকে এক কথায় যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে সম্পূর্ণরূপে বিকশিত না হওয়া প্রাণীকে কি বলে। আমরা জানি সম্পূর্ণরূপে বিকশিত না হওয়া প্রাণীকে বলে ভ্রূণ। তারপরে বলা হয়েছে বহুকোষী জীবদেহের দেহকোষ যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে কি বলে। আমরা জানি দেহকোষ যে প্রক্রিয়ায় বিভাজিত হয় সেটি হচ্ছে মাইটোসিস। তারপরে বলা হয়েছে যৌন জননকারী জীবের জনন মাতৃকোষ যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে কি বলে। আমরা জানি জনন মাতৃকোষ যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাদের বলা হয় মিয়োসিস। তারপর বলা হয়েছে যে কোষ থেকে কোষ বিভাজন শুরু হয় তাকে কি বলে। আমরা জানি যে কোষ থেকে কোষ বিভাজন শুরু হয় তাকে বলা হয় মাতৃকোষ, আর মাতৃকোষ থেকে কোষ বিভাজনের ফলে যে কোষগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় অপত্য কোষ। তারপরের প্রশ্নটি বলা হয়েছে মাতৃকোষ বিভাজনের ফলে যে নতুন কোষ সৃষ্টি হয় তাকে কি বলে। আমরা জানি মাতৃকোষ বিভাজনের ফলে যে নতুন কোষ সৃষ্টি হয় তাকে বলা হয় অপত্য কোষ বা কন্যা কোষ। তারপর বলা হয়েছে কোষচক্রের প্রধান ধাপ কয়টি। আমরা ইতিমধ্যে জেনেছি কোষচক্রের প্রধান ধাপ হচ্ছে দুইটি, একটি হচ্ছে মাইটোসিস পর্যায় এবং অপরটি হচ্ছে ইন্টারফেস পর্যায়। তারপর বলা হয়েছে কোষের বিভাজনরত অবস্থাকে কি বলে। আমরা জানি কোষের বিভাজনরত অবস্থাকে বলা হয় মাইটোসিস, আর এ পর্যায়ে 5 থেকে 10% সময় ব্যয় হয়। তারপরে বলা হয়েছে কোষের বিভাজনের পূর্ববর্তী প্রস্তুতি অবস্থাকে কি বলে। আমরা জানি প্রস্তুতি অবস্থাকে বলা হয় ইন্টারফেস, আর এক্ষেত্রে কোষের সবচেয়ে বেশি সময় হয়, এটি হচ্ছে 90 থেকে 95% সময় ব্যয় হয়। তারপরে বলা হয়েছে কোষচক্রের ইন্টারফেস পর্যায়ে কত ভাগ সময় ব্যয় হয়। আমরা জানি কোষচক্রের ইন্টারফেস পর্যায়ে 90 থেকে 95% সময় ব্যয় হয়। তারপরে বলা হয়েছে কোষচক্রের মাইটোসিস পর্যায়ে কত ভাগ সময় ব্যয় হয়। কোষচক্রের মাইটোসিস পর্যায়ে 5 থেকে 10% সময় ব্যয় হয়। তারপর বলা হয়েছে ইন্টারফেস পর্যায়কে কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। আমরা জানি ইন্টারফেস পর্যায়কে 3টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে, যথা G1, তারপরে রয়েছে S পর্যায়, তারপরে রয়েছে G2 পর্যায়। তো এখানে সঠিক উত্তর হবে 3টি। তারপর বলা হয়েছে ইন্টারফেস পর্যায়ের কোন পর্যায়ে কোষের আকার বৃদ্ধি পায়। আমরা জানি ইন্টারফেস পর্যায়ের প্রথম যে পর্যায়টি রয়েছে অর্থাৎ G1 পর্যায়ে কোষের আকার বৃদ্ধি পায়। তারপরে বলা হয়েছে ইন্টারফেস পর্যায়ের কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপন হয়, এটি হচ্ছে S পর্যায়ে। তারপরে তোমাদেরকে বলা হয়েছে ইন্টারফেস পর্যায়ের কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপনে কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করা হয়, এটি হচ্ছে সর্বশেষ পর্যায়ে অর্থাৎ G2 পর্যায়। তারপরে বলা হয়েছে কোষচক্রের নিয়ন্ত্রণ ব্যাহত হলে কোন ভয়াবহ রোগটি হতে পারে। আমরা ইতিমধ্যে জেনেছি কোষচক্রের নিয়ন্ত্রণ ব্যাহত হলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগটি হতে পারে।
এখন আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খ বিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পূর্ণমান হবে 20। এখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে এবং কোনো ধরনের বিকল্প প্রশ্ন থাকবে না। প্রতিটি প্রশ্নের মান হবে 2। এখানে তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে স্টেম সেল বা স্টেম কোষ কি। আমরা জানি যেসব কোষের বিভিন্ন ধরনের কোষে বিকশিত হওয়ার ক্ষমতা রয়েছে তাকে স্টেম কোষ বলে। আমাদের রক্ত, পেশি, ত্বক ও পাকস্থলী সহ দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গের ভিন্ন ভিন্ন গঠন ও কাজ বিশিষ্ট কোষগুলো স্টেম কোষ থেকে তৈরি হয়েছে। তারপর বলা হয়েছে মাতৃকোষ ও অপত্য কোষ কি। যে কোষ থেকে কোষ বিভাজন শুরু হয় তাকে মাতৃকোষ বলে। অন্যদিকে মাতৃকোষ বিভাজনের ফলে যে নতুন কোষ সৃষ্টি হয় তাকে অপত্য কোষ বা কন্যা কোষ বলে। তারপর বলা হয়েছে কোষচক্র কি। কোষচক্রের প্রধান ধাপ কয়টি ও কি কি। যে চক্রের মাধ্যমে একটি মাতৃকোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তী সময়ে বিভাজিত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষচক্র বলে। কোষচক্রের প্রধান ধাপ 2টি, যথা মাইটোসিস পর্যায়, ইন্টারফেজ পর্যায়। তারপরেও বলা হয়েছে মাইটোসিস পর্যায় ও ইন্টারফেজ পর্যায় কি। তাহলে কোষের বিভাজনরত অবস্থাকে বলা হয় মাইটোসিস পর্যায়। কোষচক্রের 5 থেকে 10% সময় মাইটোসিস পর্যায়ে ব্যয় হয়। অন্যদিকে কোষের বিভাজনের পূর্ববর্তী প্রস্তুতি অবস্থাকে বলা হয় ইন্টারফেজ পর্যায়। কোষচক্রের 90 থেকে 95% সময় ব্যয় হয় ইন্টারফেজ পর্যায়ে। তারপর তোমাদেরকে বলা হয়েছে ইন্টারফেস পর্যায়কে কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে, পর্যায়গুলোর নাম লিখো। তো ইন্টারফেস পর্যায়কে 3টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। পর্যায়গুলো হলো G1 পর্যায়, S পর্যায়, G2 পর্যায়। তারপরের প্রশ্নটি হচ্ছে G1 পর্যায়ের বৈশিষ্ট্যগুলো লিখো। তাহলে G1 পর্যায়ের বৈশিষ্ট্যগুলো হলো G1 পর্যায়ে কোষের আকার বৃদ্ধি পায়, কোষটি তার চারপাশে পরিবেশ পর্যবেক্ষণ করে, আবার কোষ বিভাজন করবে কি না সেটি নির্ধারণ করে। তারপর বলা হয়েছে কোষ বিভাজনের প্রয়োজন না থাকলে কোষটি বিভাজনের প্রস্তুতি না নিয়ে বিশ্রাম পর্যায়ে গিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। তারপরের প্রশ্নটি হচ্ছে এস পর্যায়ের বৈশিষ্ট্য লিখো। এস পর্যায়ের বৈশিষ্ট্য হলো এস পর্যায় হচ্ছে প্রতিলিপন পর্যায়। এই পর্যায়ে ডিএনএ প্রতিলিপন হয়ে প্রতিটি ক্রোমোজোমের একটি অবিকল প্রতিলিপি তৈরি হয়। তারপরের প্রশ্নটি হচ্ছে G2 পর্যায়ের বৈশিষ্ট্য লিখো। তাহলে G2 পর্যায়ের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এস পর্যায়ে ডিএনএ প্রতিলিপনে কোনো ভুল হয়ে থাকলে G2 পর্যায়ে তা সংশোধন করা হয়। এটি মাইটোসিস পর্যায় শুরু করার আগের পর্যায়। এখন আমি তোমাদের বার্ষিক পরীক্ষার বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বার্ষিক পরীক্ষায় বর্ণনামূলক প্রশ্নের জন্য পূর্ণমান হবে 15। তোমাদের বর্ণনামূলক প্রশ্নের মধ্যে 5টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 3টির উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে 5। তাই তোমাদের 42 থেকে 44 পৃষ্ঠার মধ্যে যে বর্ণনামূলক প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাখ্যা করো। এটি হচ্ছে অথবা এইভাবে প্রশ্নটি এসে থাকে এককোষী জীবের কোষ বিভাজন ব্যাখ্যা করো। তাহলে তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠের 42 পৃষ্ঠা থেকে এই প্রশ্নটির উত্তর শিখে নেবে। তোমাদের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী যে অংশটি রয়েছে সেই অংশটি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।